আমার কোলে বাচ্চা দিত না, আমার কাছের আত্মীয় স্বজন। ও তো পাপ কাজ করে, মিডিয়ায় কাজ করে, এই নতুন বাচ্চার কোলে দিও না। আমাকে যে টিচার ম্যাথ পড়াতেন বাসায় এসে এবং ইংলিশ পড়াতেন, এই ম্যাথের টিচারকে নিয়ে আমাকে নিয়ে আগের দিনে ইপটিজিংটা হতো। এখন তো ফেসবুকে, তখন ছিল পাড়ায় মহল্লা দেয়ালে লিখতো এবং ছোট ছোট কাগজে ছাপাতো, গাছের মধ্যে লিখে রাখতো। হ্যাঁ, ছাপাতো। এবং এটার সাথে জড়িত ছিল আরেকটা প্রেস, আব্বার শত্রু। যেহেতু আব্বা ইয়ের কাজ করতেন, বোর্ডের কাজ করতেন, প্রশ্ন ছাপাতেন, বিগ কাজগুলা করতেন চাঁদপুরে এবং দৈনিক পত্রিকাগুলোতে কবিতা, ওই আমার কবিতা কিন্তু ছাপানো হতো। ওই 5, 6, 7, 8 এই 3 বছর আমার, মানে ওই 3টা বছরই আমার মনে আছে, আমার মাই স্টুডেন্ট লাইফ, ওই 3টা বছর। তো আমার পিছনে লেগে গেল ক্লাসের পোলাপান, ছেলে মেয়েরা মিলে আমাকে এটা করে এরকম একটা অপমান করে দিল, বুঝেন। তখন 88 সাল। আমাদের সমাজের ওই সময়কার একটা বড় ধরনের ইয়ে ছিল যে মেয়ের কোনো সমস্যা হচ্ছে মানে বিয়ে দিয়ে দাও, প্রবলেম সলভ। কিন্তু আসলে তো প্রবলেম সলভ হয় না। সেই 14 বছরের বাচ্চাটাকে বিয়ে দিয়ে দিল। এটা কি ওয়ান ডে নোটিস হয়েছে, লাইক আপনি জানতেনই না বা এরকম কোনো কিছু? অ্যারেঞ্জ ম্যারেজ? ডেফিনেটলি অ্যারেঞ্জ ম্যারেজ। আমি জানতাম, আমি আমার হাজবেন্ডকে দেখে বলেছি উনি তো আমার দাদার বয়স্ক পুরুষ, এটুকু বুঝতাম। কিন্তু আমার বিয়ে হবে, আমি বউ সাজবো, এটা আবার কিন্তু আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছে। আমি নেল পালিশ পরবো, আমি টিকলি পরবো, মানে বাচ্চাদের যা হয়। আমি ভাবছি এটা একটা খেলা। আল্লাহ আসলে কোনো না কোনো দিক থেকে মানুষকে পূর্ণ করে। দেখেন আপনি আপনার হাজবেন্ডের জায়গাটা থেকে বিষয়টা এরকম ছিল, কিন্তু আপনার বাচ্চাদের জায়গা থেকে এর মাঝে কিন্তু 11 বছর পর হাজবেন্ড মারা গেছে, আরো 11 বছর হয়ে গেছে। ওকে, মানে এর মধ্যে বিছানায় শুয়ে শুয়ে উনি মারা গেছে। আমার ছোট ছেলে বুয়েটে ভর্তি হলো, বড় ছেলে 3rd ইয়ারে উঠলো, তখন মারা গেছে। মানে খুব ব্যক্তিগত একটা প্রশ্ন করতে, নিজের জীবনকে নিয়ে কখনো মনে হয়নি যে না আমার একটা সেকেন্ড থট দেওয়া উচিত? বা আমি যখন কুমিল্লায় এই অবস্থায় আছি, প্রচুর বিয়ের অফার আসছে। আমার বাবা নিজে বলেছে যে এগুলো হয়তো শুনলে আমার শ্বশুরবাড়ির লোকজন কষ্ট পাবে, যে উনি তো মরেই গেলেন, কিছু তো করেই গেলেন না, যা ছিল তাও ভাই ব্রাদারের মধ্যে বিলিয়ে দিয়ে গেলেন, তাহলে তোমার আর এখানে থেকে কী লাভ, কিসের আশায়? অনেকবার বলেছে। আমি মাঝে মধ্যে ঘটকালি করতাম আত্মীয় স্বজনের বান্ধবের মধ্যে, তখন মানুষ বলতেন নিজের ঘটকালিটা নিজে করো না কেন? আর আমার লাইফে অনেক অফার ছিল। আমি যখন হাজব্যান্ড নিয়ে হসপিটালে, এই লাইবিডি সেন্ট্রালে, তখন কিছু ডক্টর আমাকে প্রপোজ করেছে। আপনি নিজেকে কি বোঝাতেন ওই সময়টাতে? প্রশ্নই আসে না। আমার বাচ্চাদেরকে আমি পরগাছার উপর রাখবো, ওদের কি হবে? আমি তো আমার বাচ্চাদেরকে পড়াশোনা করাবো, একটা কিছু বানাবো এবং অল্প বয়সে 24-25 বয়সে বিয়ে করাবো, যাতে কোনো মেয়ের আমার মতো কষ্ট না হয়। ওদেরকে আমি মানুষ করব, ওরা যেন পড়াশোনা এমন পর্যায়ে যায় যাতে ওদের টাকার প্রয়োজন না হয়, পড়াশোনা দিয়ে চলতে পারে। আর যদি পড়াশোনা না করে তাহলে আমি অট্টালিকা বানাবো, ইট বিক্রি করে খাবে, রড বিক্রি করে খাবে। আর যখন শিক্ষা দীক্ষা থাকবে ওদের পয়সা লাগবেই না। এই যে ছোট ছেলেকে নিয়ে গেছে ফুল ফান্ডে, ওরা নিয়ে গেছে থাকা খাওয়া, উইথ ওয়াইফ সহ, স্কলারশিপ। আমি কি করতাম, কুমিল্লায় থিয়েটারে গিয়ে নাটক দেখতাম, কুমিল্লা লোকাল থিয়েটারে। ভালো লাগতো, যে কোনো একটা ফ্রাইডেতে আমি যেতাম। তো ওখানে শুনলাম যে এটিএন নাট্যযুদ্ধের একটা রিয়েলিটি শো করবে, কুমিল্লা থেকে বিভিন্ন 64 জেলা থেকে আর্টিস্ট নিবে, ইন্টারভিউ হবে, গ্রুমিং হবে, তৈরি করবো না। তখন আমি অ্যাপ্লাই করি। আমার মেন্টর ছিলেন সকাল আহমেদ। আচ্ছা। তখন তো হাজব্যান্ড অসুস্থই, তেমন কিছু বলে না, হ্যাঁ না কিছুই বলে না। আমি এটা করলাম, কিন্তু বাপের বাড়ি থেকে ভীষণ প্রেশার ছিল। আমাদের কচুয়া কিন্তু একটু অন্যরকম, চাঁদপুর কচুয়া এগুলো একটু কনজারভেটিভ, একদম পছন্দ করতো না। তারপর সকাল আহমেদের মাধ্যমে আমি আসি, কম্পিটিশনে করি,
টপ 5-এ এসে প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়, ATN এর নাট্যযুদ্ধ। আচ্টা হ্যাঁ, টপ 5-এ এসে বন্ধ হয়ে যায়। ওখানে শেষ আমি কুমিল্লায়, আর আমার কোনো পাত্তা নেই। কিন্তু ওই মুহূর্তেই আমাকে কোনো বিয়ে বাড়িতে দাওয়াত দিত না। প্রথমত আমি বিধবা হয়েছি, আমাকে কোনো বিয়ে বাড়িতে দাওয়াত দিত না, আমার শ্বশুর বাড়িতে। যদিও দাওয়াত দিত, দূরে থাকো, হলুদ ধরতে পারবে না, ওহো, কারণ তুমি বিধবা। আমার করলে বাচ্চা দিত না, আমার কাছের আত্মীয় স্বজন। ও তো পাপ কাজ করে, মিডিয়ায় কাজ করে, এই নতুন বাচ্চার করলে দিও না। শুরুটা করলেন কিভাবে মিডিয়াতে? ওই যে তারপরে আমি তো হাজবেন্ড মরে যাওয়ার পর ছেলে বইটা টিকলো, বড়টা তো আগে থেকেই ঢাকা মেডিকেলে, তো ঢাকা শিফট হয়ে গেলাম। এই যে এখন যেখানে আছে এখানেই আজকে প্রায় 12-13 বছর আসলাম। আসার পরে ভালো লাগে না, মানে ছেলেদের জন্য ঢাকায় আসে? হ্যাঁ, দুজন দুই দিকে চলে যায়, ছেলেরা একলা বাসে ভালো লাগে না। True. তখন অমিতাভ রাজা ফারুকি ভাইয়ের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে কাজ করতাম 1500 টাকায়, 1000 টাকায়। এই ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট একটু বোঝাবেন আমাদের কি জিনিসটা? নায়ক নায়িকার পিছনে নাচে, ওকে, কথা বলে, হাত লাড়ে। আচ্ছা, এখানে তো ছেলেরা তখন এত বড় প্রতিষ্ঠানে পড়ছে, ওদের কোনো কমপ্লেইন ছিল না? না, ওরা তখন আস্তে আস্তে বুঝতে শিখেছে যে মার তো সময় কাটে না। আচ্ছা, বুঝতে তখন বুঝে। তারপরে এগুলার ভাল লাগছে না, লেট নাইটে আসা, অনেক ঝামেলা। পরে সকাল ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তখন আরফান ভাই, সকাল ভাই, বর্দা, মিঠু আমাদের ক্লাস করাতেন। যারা যারা ক্লাস করাতেন সবার নাম্বার রেখে দিয়েছিলাম, সবার সাথে যোগাযোগ করলাম। মনির মিঠু আপুর সাথে যোগাযোগ করলাম, বিভিন্ন ডিরেক্টরদের সাথে যোগাযোগ করলাম। সবাই ডাকা শুরু করলো, বড় বোন, কাজের বুয়া, বান্ধবী, ডাক্তার, উকিল, একটা সিন, দুইটা সিন। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। এখন ব্যস্ততা কেমন? করতে করতে এই পর্যায়ে তার মধ্যে অনেক ঝামেলা ছিল, অফিসে আসে মিটিং করে, এগুলো আমি অ্যাভয়েড করতাম। এগুলো ছিল, আপনি বললেন না, তখন আমার বয়স প্রায় 37-38। মিডিয়া আমাকে দেখলে বুঝতেই না, আপনি ছবিগুলো দেখলে বুঝবেন যে আমার বিয়ে হয়েছে, কিন্তু অলরেডি তো আমার বাচ্চা মেডিকেলি বইতে পড়ে। তো এগুলো অ্যাভয়েড করতাম, যার জন্য কোনো ভালো কাজ পেতাম না। একটা পর্যায়ে আমাকে শিখা আপা বুদ্ধি দিল, মা করা শুরু কর, সেফটি জায়গা শিখামু। এখন আমার ব্যস্ততা, আমি করোনার আগ পর্যন্ত ছিল শখ। 17 সালে আমি একটা সিনেমাও করি, প্রথম ইন্ডিয়াতে, সাকিব খানের সাথে SK মুভিজের। তারপর থেকে এই পর্যন্ত 23টা সিনেমা করা হয়েছে। 23টা, সাকিবের সাথে 3টা, অপুর সাথে 2টা, বুবলির সাথে আছে। ডেফিনেটলি। এবং আপনি মিডিয়াতে আসার পরে, আপনার মিডিয়াতে আসার বয়স কত হলো? আমি এসেছি 15 সালে, সো প্রায় 11 বছর। 11 বছর, এক যুগ হতে যাচ্ছে। হ্যাঁ, তো এই করোনা পর্যন্ত শখ ছিল। করোনার সময় ঘরে বসে থেকে আমি সিদ্ধান্ত নিলাম এটা আমি পেশা হিসাবে নিব। কেমন, মানে এই জগৎটা কেমন আপনার কাছে, মানে সবকিছু মিলিয়ে, কাজের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে? খুব কষ্ট শুরুটা খুব কষ্ট। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।